বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমি দিন মোহাম্মদ, প্রভাষক পদার্থবিদ্যা, দৌলত খান মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আজকে ক্লাস হচ্ছে আমাদের একাদশ শ্রেণী মহাকর্ষ অভিকর্ষ নিয়ে। আমাদের আজকে আলোচ্যসূচি হচ্ছে ভিন্ন অক্ষাংশে ঘূর্ণন ও আকারজনিত কারণে জি এর মানের তারতম্য। দেখো, এই আলোচ্যসূচির শুরুতে কিছু ধারণা তোমাদের সাথে শেয়ার করি পৃথিবী সম্পর্কে, যা তোমাদের পরবর্তী টপিকগুলোতে এই ধারণাগুলো আমাদের কাজে আসবে। দেখো, শুরুতে দেখো, এটা হচ্ছে একটা পৃথিবী। এটা কি একটা পৃথিবী? আমরা জানি, দেখো, পৃথিবীর দুই প্রান্ত, অর্থাৎ এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। এখন এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। আমরা জানি, দেখো, পৃথিবীর কেন্দ্র দিয়ে অতিক্রান্ত উত্তর এবং দক্ষিণ বিন্দুগামী যে রেখাটা, তার নাম হচ্ছে কি? অক্ষরেখা। তার নাম কি রেখা? অক্ষরেখা। আবার দেখো, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে, পৃথিবীটা যদি গোল হয়, পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত যে রেখা, তার নাম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবীয় রেখা। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে দেখো, অক্ষরেখা যাবে পৃথিবীর কেন্দ্র দিয়ে, বাট এই নিরক্ষরেখাটা হবে পৃথিবীর পৃষ্ঠের উপর দিয়ে। এটা কিন্তু নট সেন্টার, অর্থাৎ এটা কিন্তু কেন্দ্র দিয়ে যাবে না। তারপর দেখো, পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু বিন্দু দিয়ে বিস্তৃত পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে, পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে যে রেখা কল্পনা করব আমরা, সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে যে রেখা আমরা কল্পনা করি, সেটা হচ্ছে কি? দ্রাঘিমা রেখা। আবার দেখো, এই পৃথিবীটাকে যদি আমরা দুইটা ভাগ করি, এখানে যদি আমরা কি করি, পৃথিবীটাকে দুইটা ভাগ করি, তাহলে উপর অংশটার নাম হবে কি? দক্ষিণ গোলার্ধ। আর নিচের অংশটার নাম হবে কি? উপর অংশটার নাম হবে উত্তর গোলার্ধ, যেটা এটা উত্তর মেরু। আর নিচের অংশটা হবে কি? দক্ষিণ মেরু, অর্থাৎ এর নাম হবে কি? দক্ষিণ গোলার্ধ। তারপর দেখো, প্রিয় শিক্ষার্থীরা, যে টপিকটা খুব ইম্পর্টেন্ট, অক্ষাংশ। দেখো, আমাদের এই অধ্যায়ে অক্ষাংশের অনেকগুলো ফাংশন আছে। এখানে আমাদেরকে অক্ষাংশটা বুঝতে হবে, আসলে অক্ষাংশটা কি। দেখো, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠের উপর যদি আমরা একটা বস্তুকে রাখি, তাহলে এটা কিন্তু পৃথিবীর মধ্যে একটা অক্ষাংশ অবস্থান করে। যেমন আমি যদি এখানে একটা বস্তু রাখি, তাহলে এই বস্তুটা পৃথিবীর কেন্দ্র এবং এই নিরক্ষীয় তলের সাথে যে কোণটা উৎপন্ন করে, সেটার নামই হচ্ছে কি? অক্ষাংশ। সেটার নাম হচ্ছে কি? অক্ষাংশ। এখন দেখো, আমার এখানে ধরলাম এটা হচ্ছে একটা 45 ডিগ্রি অক্ষাংশ, 45 ডিগ্রি অক্ষাংশ। তাহলে এখানে কত ডিগ্রি অক্ষাংশ? 45 ডিগ্রি অক্ষাংশ। দেখো, একটা বস্তু যদি আমরা এখানে রাখি, তাহলে পৃথিবীটা যদি ঘুরতে থাকে, পৃথিবীটা যদি কি হয়? ঘূর্ণনশীল হয়। আমরা জানি পৃথিবী কি? ঘূর্ণনশীল। তাহলে আমার এই বস্তুটাও কিন্তু ঘূর্ণনশীল। এখন এই বস্তুটা কি এদিক দিয়ে ঘুরবে? এভাবে ঘুরে কি এখানে আসবে? না, এইভাবে ঘুরে এখানে আসবে না। দেখো, এখানে যদি আমি বস্তুটা রাখি, তাহলে বস্তুটা কিন্তু, পৃথিবীটা যেহেতু ঘুরতেছে, তাহলে বস্তুটাও পৃথিবীর চারপাশ দিয়ে কি করবে? ঘুরতে থাকবে। অর্থাৎ বস্তুটা যদি কি হয়? এভাবে ঘুরতে থাকে, বস্তুটা যদি এভাবে ঘুরতে থাকে, তাহলে দেখো, এটা এখানে বস্তুটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে এখানে যদি বস্তুটা রাখি আমরা, চিন্তা করি, তাহলে এটাও কিন্তু কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 45 ডিগ্রি অক্ষাংশ হবে। এখানে যদি রাখি, তাও সেটি কি হবে? 45 ডিগ্রি অক্ষাংশ হবে। তাই এই জিনিসটা বুঝতে হয়তো একটু সমস্যা হচ্ছে। দেখো, বিষয়টা যদি এভাবে চিন্তা করি আমরা, ধরো এটা হচ্ছে একটা নিরক্ষীয় তল, এটা একটা নিরক্ষীয় তল। এখন দেখো, এই যে ধরো এখানে একটা বস্তু, ধরো এই বস্তুটা কত? 45 ডিগ্রি অক্ষাংশ এই বস্তুটা এখানে আছে। তাহলে দেখো, বস্তুটা যদি ঘুরতে থাকে, পৃথিবীটা যেহেতু ঘুরতেছে, বস্তুটাও ঘুরবে। তাহলে বস্তুটা কি এভাবে ঘুরবে না? তাহলে দেখো, এখানে যদি 45 ডিগ্রি অক্ষাংশ হয়, এখানে যখন আমরা আসবো বস্তুটা, তখন কত ডিগ্রি অক্ষাংশ? 45 ডিগ্রি অক্ষাংশ। আবার বস্তুটা যদি এখানে আসে, তাও কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি অক্ষাংশ হবে। অর্থাৎ
এখানে থাকলো 45 ডিগ্রি, বস্তুটা এখানে থাকলো 45 ডিগ্রি, কারণ বস্তুটা তো কি পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে ঘুরতেছে। তাহলে দেখো, তাহলে আমরা এখান থেকে এটাও বুঝলাম যে কি পৃথিবীটা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ বিন্দুগামী অক্ষের সাপেক্ষে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত দিয়ে কি পৃথিবীটা ঘুরতে থাকে। তারপর এখানে আরেকটা বিষয় দেখো, এটা যদি পৃথিবী হয়, আমরা সবাই জানি যে পৃথিবীর মধ্যে কি আছে, মেরু অঞ্চল আছে এবং বিষুবীয় অঞ্চল আছে। তাহলে এই পৃথিবীর মধ্যে মেরু অঞ্চল কোনটা দেখো, এই যে দেখো দক্ষিণ মেরু, এটা কি, এটা উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে এই যে অংশটা, এটা হবে কি উত্তর মেরু, সরি মেরু অঞ্চল, এটা কি হবে মেরু অঞ্চল। আবার এই অংশটা যদি আমরা চিন্তা করি, তাহলে এই অংশটা কি হবে, বিষুবীয় অঞ্চল হবে, কি হবে, বিষুবীয় অঞ্চল। তাহলে এই হচ্ছে আমার মেরু অঞ্চল, এই হচ্ছে আমার কি বিষুবীয় অঞ্চল। তাহলে আমরা তো সবাই জানি যে জি এর মান যখন আমরা বের করতে যাই, তখন যে বিষুবীয় অঞ্চলে জি এর মান থাকে কি কি থাকে, কম। কারণ এই যে ব্যাসার্ধ দেখো, এই ব্যাসার্ধটা বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ মেরু অঞ্চলের চেয়ে কি থাকে, বেশি। আবার এই যে ব্যাসার্ধটা, এটি কিন্তু বিষুবীয় অঞ্চলের চেয়ে কম, অর্থাৎ পৃথিবী বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ কি থাকে, বেশি থাকে, আর মেরু অঞ্চলে ব্যাসার্ধটা কম থাকে। তার কারণ হচ্ছে কি পৃথিবী কিন্তু কি নয়, সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবী মাঝখানে একটু চাপা, যার কারণে কি হয়, পৃথিবীর বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ মেরু অঞ্চলে ব্যাসার্ধ চেয়ে কি হয়, বেশি হয়। তাহলে এই ধারণাটা আমাদের পরবর্তী টপিকসে খুব কাজ দিবে, এই জিনিসটা এটা আমরা ভালো করে একটু খেয়াল করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল ভিন্ন অক্ষাংশে ঘূর্ণন ও আকারজনিত কারণে জি এর মানে তারতম্য। তাহলে এখানে দুইটা পার্ট দেখো, একটা হচ্ছে ঘূর্ণন আর একটা হচ্ছে আকার। প্রথমে আমরা ঘূর্ণনজনিত কারণে জি এর মানে তারতম্যটা একটু খেয়াল করি। ঘূর্ণনজনিত কারণ দেখো, আমরা জানি পৃথিবীটা তার উত্তর এবং দক্ষিণ বিন্দুগামী অক্ষের সাপেক্ষে কৌণিক বেগে ঘুরতে থাকে, যেটাকে আমরা কি বলি, আহ্নিক গতিও বলি। আহ্নিক গতি হচ্ছে কি, এই দেখো পৃথিবীটা কোন বস্তু বা পৃথিবী এক প্রান্ত থেকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পুরোপুরি ঘুরে আসতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় আহ্নিক গতি। অর্থাৎ আহ্নিক গতি হচ্ছে কি, এটা টি দ্বারা প্রকাশ করা হয়, টি সমান হচ্ছে কত, 24 ঘন্টা। অর্থাৎ পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পুনরায় ফিরে আসতে কতক্ষণ সময় লাগে, 24 ঘন্টা সময় লাগে। এটাই হচ্ছে আমাদের আহ্নিক গতি। ঠিক আছে, দেখো পৃথিবীটা যেহেতু কি ঘূর্ণনশীল, তাহলে পৃথিবী, আমরা থাকি কোথায়, পৃথিবী পৃষ্ঠের উপরে, তাহলে আমরা সব পৃথিবীর সব বস্তুই কি পৃথিবীর সাথে ঘূর্ণনশীল। ঠিক আছে, এখন দেখো আমি ধরো এটা যদি একটু পৃথিবী চিন্তা করি, তাহলে এখানে এত পৃথিবী পৃষ্ঠে আমি একটা বস্তু নিলাম, এম্বরের একটা বস্তু নিলাম। এখন পৃথিবী যেহেতু ঘূর্ণনশীল, তাহলে আমার এই এম্বরের বস্তুটা কি হবে, ঘূর্ণনশীল হবে। তাহলে এখন এম্বরের বস্তুটা পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে ঘুরবে, এটা কি এই দিক দিয়ে ঘুরবে শিক্ষার্থীরা, এদিক দিয়ে ঘুরবে না, এটা পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে ঘুরবে, অর্থাৎ এই পথে এটা কি করতে থাকবে, ঘুরতে থাকবে। তা দেখো এই পথে যখন বস্তুটা ঘুরতে থাকবে, এই বস্তুটার সাথে আবার পৃথিবীর কেন্দ্র কোথায়, এটা না, তাহলে পৃথিবীর কেন্দ্রের সাথে একটা কি কাজ করবে, অভিকর্ষ বল বা ওজন বল কাজ করে। আবার দেখো এই বস্তুটা যখন বৃত্তাকার পথে ঘুরে, তাহলে এই বৃত্তের কি আছে, একটা ব্যাসার্ধ আছে। তাহলে এখানে এই স্মল আরটা হচ্ছে কি, বস্তুটা পৃথিবী পৃষ্ঠের যে বৃত্তাকার পথে ঘুরে তার ব্যাসার্ধ। আবার আমরা কিন্তু আরেকটা ব্যাসার্ধ জানি, পৃথিবীর ব্যাসার্ধ, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের স্মল আরটা হচ্ছে কি, বস্তুর বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আর এই ক্যাপিটাল আরটা হচ্ছে কি, পৃথিবীর ব্যাসার্ধ। তারপর দেখো বস্তুটা যেহেতু ঘুরতেছে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু তার কেন্দ্রের সাথে একটা অক্ষাংশ থাকবে, একটা অক্ষাংশে থাকবে। তাহলে এখানে বস্তুটা এখানে আসে বিদায় তার এই যে ব্যাসার্ধ আরটা যতটুকু, বস্তুটা যদি এখানে থাকে, তাহলে কিন্তু এই বৃত্তাকার পথটা আরো বেশি বড় হবে। তখন এই বৃত্তের ব্যাসার্ধ, সরি এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর মানটাও কি হবে, বড় হবে। তাহলে আমরা যেটা জানি, দেখো বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরে, ওই আরটা কিন্তু কি নয়, ধ্রুবক না, এটা পরিবর্তনশীল।
আমরা যদি এখানে নিই সেটা ক্ষেত্রে আরো পরিবর্তন হবে, কিন্তু এই পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে কি স্থির বা ধ্রুবক, যেটা কি হয় না, পরিবর্তন হয় না। তারপর দেখো এই যে এই বস্তুটা যখন এখানে আসে, তাহলে বস্তুটার সাথে পৃথিবীর কেন্দ্রের মধ্যে কি হবে, একটা ওজন বল বা কি করবে, একটা ওজন বল বা অভিকর্ষ বল কাজ করে, ঠিক আছে। আবার আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায় থেকে জেনেছি যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে, ওই বস্তু একটি কেন্দ্র বিমুখী বল কাজ করবে এফসি। এফসি হচ্ছে কি সেন্ট্রিফিক্যাল ফোর্স, অর্থাৎ কেন্দ্র বিমুখী বল। দেখো এফসি সমান আমরা কি জানি, এফসি ইকুয়াল হচ্ছে কি mv স্কয়ার বাই আর, বা আমরা বি সমান কি জানি ওমেগা আর। তাহলে এখানে আমরা লিখতে পারি কি m ওমেগা স্কয়ার আর স্কয়ার ডিভাইড বাই আর। তাহলে এখানে আর কাটে আর কি থাকে, আর থাকে m ওমেগা স্কয়ার আর। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিক্যাল ফোর্স, অর্থাৎ কেন্দ্র বিমুখী বলের রাশিমালা। তাহলে এটা কিন্তু প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে, যদি বস্তুটা যদি কি হয় ঘূর্ণনশীল হয়, তাহলে বৃত্তাকার পথে যদি ঘূর্ণনশীল হয় তখন ওই বস্তুর মধ্যে কি হবে, একটা কেন্দ্র বিমুখী বল কাজ করবে। তাহলে এখানে দেখো এফসিটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, এখানে এমটা হচ্ছে কি ওই বস্তুটার ভর, আর এটা হচ্ছে কি ডব্লিউ ওমেগাটা হচ্ছে কি কৌণিক বেগ, আর এই স্মল আরটা হচ্ছে কি বস্তুটির বৃত্তাকার পথে ব্যাসার্ধ। আমরা চাইলে কিন্তু এই যে কৌণিক বেগ ওমেগার মানটাও কিন্তু আমরা চাইলে বের করতে পারি কিভাবে, দেখো ওমেগা ইকুয়াল হচ্ছে এই যে কৌণিক বেগ সমান হচ্ছে কত টুয়াইস পাই বাই টি। তাহলে এখানে দেখো 2 পাই মান বসাবো, আর টি হচ্ছে কি ওই যে আণবিক গতি কত 24 ঘন্টা, 24 ঘন্টাকে আমরা সেকেন্ডে নিলে কি হবে 60 ইনটু 60। তাহলে এই আণবিক গতির মান আসে তোমাদের, আণবিক গতির মান আসবে 7.27 ইনটু 10 ইনভার্স 5 রেডিয়ান পার সেকেন্ড। এই মানটা চাইলে আমরা কি করতে পারি, মুখস্থ রাখতে পারি যে পৃথিবীর কৌণিক বেগের মান হচ্ছে কত 7.27 ইনটু 10 ইনভার্স 5 রেডিয়ান পার সেকেন্ড। এই মানটা অনেক সময় এমসিকিউ ক্ষেত্রে আমাদের কাজে লাগে। তাহলে আমরা এটা কি জানলাম, যে একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে, যেটা রাশিমালা হচ্ছে m ওমেগা স্কয়ার আর। দেখো এখন আমাদের মূল জিনিসটা হবে কি, এই যে ঘূর্ণনজনিত অবস্থায় জি এর মানে কি রকম তারতম্য ঘটে সেই জিনিসটা আমরা একটু দেখব। এক্ষেত্রে আমরা এই ফিগারটা বাদ দিয়ে বড় ফিগারটা একটু দেখি। তাহলে এটা যথারীতি একটা পৃথিবী, একটা ওয়েস্ট ইস্ট নর্থ এবং সাউথ। তাহলে আমাদের বস্তুটা আছে কোথায়, এখানে। তাহলে এটা কি এই যে ল্যামডা অক্ষাংশে বস্তুটা কি ঘুরতেছে, যেহেতু পৃথিবীটা ঘুরতেছে। তাহলে এক্ষেত্রে দেখো এই বস্তুটা, দেখো বস্তুটার কেন্দ্রের মধ্যে কি হবে, একটা ওজন বল কাজ করে বা ওজন কি, সেটা আমরা ডব্লিউ ইকুয়াল mg। দেখ এতদিন পর্যন্ত আমরা যে ওজন বলটা জেনেছি ডব্লিউ ইকুয়াল mg, এটা কিন্তু পরিপূর্ণ সঠিক না। কেন সঠিক না, কারণ কি দেখো এটা হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে, কিন্তু পৃথিবীটা কি স্থির, পৃথিবীটা কিন্তু স্থির না। পৃথিবীটা স্থির না এবং পৃথিবীর মধ্যে অবস্থিত বস্তুটা কি স্থির, সেটাও কিন্তু স্থির না। তাহলে আমরা এ পর্যন্ত যেটা জেনেছি যে ডব্লিউ ইকুয়াল mg, ওজন ডব্লিউ ইকুয়াল mg, ভর ইনটু অভিকর্ষ, তখন এটা কিন্তু পৃথিবীর ক্ষেত্রে কিন্তু এটা কি নয়, সঠিক নয়। এখন দেখো বস্তুটা এই ক্ষেত্রে ডব্লিউ যে একটা ওজন বল এদিকে কেন্দ্রে কাজ করবে কোথায়, পৃথিবীর কেন্দ্রে কাজ করবে, আর একটা বল কাজ করবে কোথায়, এই যে বস্তুটা এখানে আছে তার কি কেন্দ্র বিমুখী, অর্থাৎ এদিকে কাজ করবে। তাহলে এক্ষেত্রে বস্তুটা এখানে যে ওজন বলটা কাজ করতেছে বা স্থির ক্ষেত্রে যে ওজন বল, সেটা কিন্তু কিছুটা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে, ওই যে তার কেন্দ্র বিমুখী এফসি এর কারণে, এফসি এর কারণে কি হবে, কিছুটা হ্রাস পাবে। যেমন ধরো এখানে যদি এই যে বস্তুটার ওজন যদি ধরো 10 নিউটন হয়, আর এই কেন্দ্র বিমুখী বলটা যদি ধরো 2 নিউটন হয়, তাহলে এখানে কত বেশি হচ্ছে, এখানে 8 নিউটন। অর্থাৎ এই কারণে কিন্তু বস্তুটা কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে কি হয় না, ছিটকে যায় না, এটা কেন্দ্রের অভিকর্ষ বলের কারণে কিন্তু কি হয়, পৃথিবী পৃষ্ঠ অবস্থান করতে থাকে। এখন দেখো আমরা এখানে যেটা বের করব সেটা হচ্ছে এক্ষেত্রে বস্তুটার যে ওজন সেটা কিছুটা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে, ওই যে কেন্দ্র বিমুখী বলের কারণে। আর সেটা কেন হচ্ছে, কারণ কি পৃথিবীটা ঘূর্ণনশীল, বস্তুটাও ঘূর্ণনশীল। তাহলে শুধুমাত্র ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে কি পাবো আমরা, কেন্দ্র বিমুখী বল পাবো।
তাহলে এখানে বস্তুটার যে ওজন সেটা কিন্তু কিছুটা কি হ্রাস পাবে। একটু খেয়াল করে দেখো, আমাদের কেন্দ্র বিমুখী বল হচ্ছে এদিকে আর ওজনটা হচ্ছে এদিকে, দুটো যেহেতু দুই দিকে, সেক্ষেত্রে কিন্তু আমরা হিসাবটা করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই এফসি এর একটা উপাংশ আমাদেরকে বের করতে হবে। উপাংশটা কিভাবে করবো দেখো, ধরো বস্তুটা কেন্দ্রের সাথে কত, ধরো ল্যামডা অক্ষাংশে অবস্থিত, তাহলে দেখো এই ল্যামডা এখানে যতটা, এখানে ঠিক কি হবে ততটা হবে না। কারণ দেখো এই যে স্মল আর আর ক্যাপিটাল আর দুইটা হচ্ছে কি, দুইটা হচ্ছে সমান্তরাল রেখা, আর ধরো এই যে ওপিটা হচ্ছে কি এদের ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে, কারণ এরা একান্তর কোণ। তাহলে এটাও ল্যামডা এটাও ল্যামডা। দেখো এই কোণের বিপরীত হচ্ছে এটা, তাহলে এটা এটা কি তোমারটা কি সমান না, অবশ্যই সমান। তারপর দেখো আমাদের এই উপাংশটা, এই এফসি এর একটা উপাংশ আমরা নির্ধারণ করবো এভাবে। দেখো এই বরাবর কি বরাবর, এই যে ওজন বলের বরাবর আমরা কি করবো, একটা এফসি নির্ধারণ করব। আর সেটা করতে গিয়ে দেখো এফসি কিভাবে নির্ধারণ করি আমরা, এই যে যেটার উপাংশ আমরা বের করবো অর্থাৎ এফসি, তাহলে এফসি নিব, আর যে কোণটা সেই কোণের কসের গুণফল অর্থাৎ এফসি কস ল্যামডা। তাহলে এই উপাংশটা হবে কি এফসি কস ল্যামডা, কিসের উপাংশ, এই এফসি এর উপাংশ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে জিনিসটা মেন সেটা হচ্ছে এখানে যে ওজন বলটা ছিল সেটা কিন্তু কিছুটা হ্রাস পাবে। তাহলে আমরা এখন এখানে কিন্তু আমরা কি পাবো না, প্রকৃত ওজন বল কিন্তু এখন এটা হবে না। তাহলে প্রকৃত ওজন বলটা কি হবে, বস্তুর প্রকৃত ওজন, দেখো প্রকৃত ওজনটা ডাব্লিউ প্রাইম দিয়ে আমরা, ডাব্লিউ প্রাইম ইকুয়াল হচ্ছে ডাব্লিউ মাইনাস এফসি কস ল্যামডা, অর্থাৎ কেন্দ্র বিমুখী বল অর্থাৎ তার স্থির অবস্থার ওজন থেকে যে কেন্দ্র বিমুখী বল কাজ করছে সেটা বাদ যাবে। তাহলে বাদ যাওয়ার পরে যে ওজনটা থাকবে সেটা হবে কি ডব্লিউ প্রাইম। এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো এম জি প্রাইম ইকুয়াল, এটা কিভাবে লিখবো, এম জি মাইনাস এফ সি। দেখো এফ সি জায়গায় আমরা কি লিখতে পারি, মানে এফ সি সমান আমরা কি পাইছিলাম, যে এম ওমেগা স্কয়ার আর, তাহলে আমরা এফ সি জায়গায় কি লিখবো, এম ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকটা থেকে যদি আমরা এমটা যদি বাদ দিই তাহলে কি থাকে, জি প্রাইম ইকুয়াল জি মাইনাস, সরি এমটা তো বাদ যাবে, ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। তাহলে এই জি প্রাইমটা হচ্ছে কি ঘূর্ণনজনিত অবস্থায় অভিকর্ষ ত্বরণের মান। এখানে কিছুটা ক্যালকুলেশন বাকি আসছে, দেখো জি ইকুয়াল, মানে দেখো এই স্মল আরটা হচ্ছে কিসের, বস্তুর বৃত্তাকার পথের ব্যাসার্ধ, ঠিক না। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো আমাদের স্মল আরটা পরিবর্তন হবে কিভাবে হবে, দেখো ধরো এই যে ও পি কিউ এটা একটা ত্রিভুজ, এটা কি একটা ত্রিভুজ, কোণটা হচ্ছে কোনটা, এই ল্যামডা হচ্ছে এখানে কোণ। তাহলে এই কোণের জন্য ও কিউটা হচ্ছে কি লম্ব, আর আমাদের পি কিউটা হচ্ছে কি ভূমি, আর ও পিটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমাদের দরকার হচ্ছে কিসের মান, এই স্মল আর এর মান। তাহলে আমরা কি করবো, কিসের অনুপাত হবে এখানে, ওই যে কস এর অনুপাত। তাহলে আমরা জানি দেখো কস, কস সমান আমরা কি জানি, কস ল্যামডা ইকুয়াল হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে কি আমাদের এই যে পি কিউ অর্থাৎ আর, আর অতিভুজ হচ্ছে কি এখানে এই যে ক্যাপিটাল আর, এটা তাহলে এটা এটাতে একই তো নাকি, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে আমরা এখান থেকে পাবো স্মল আর ইকুয়াল ক্যাপিটাল আর কস ল্যামডা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ওমেগা স্কয়ার আর দেখো কস ল্যামডা আর কস ল্যামডা গুণ করলে কি হবে, আর কস স্কয়ার ল্যামডা। তাহলে আমরা কি পেলাম, জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। এটাই হচ্ছে আমাদের মূল সমীকরণ। তাহলে এই সমীকরণটা তাহলে কি বুঝতেছি আমরা, যে একটি বস্তু যদি পৃথিবী পৃষ্ঠের চারদিকে ঘূর্ণনরত অবস্থায় থাকে তখন সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান কি হবে, জি প্রাইম হবে প্রকৃত জি এর মানের চেয়ে ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডাটা বাদ যাবে। তাহলে আমরা কি পাবো, এই যে ঘূর্ণনজনিত অবস্থায় জি এর মানটা পাবো। তাহলে এখানে এই জি প্রাইমটা হচ্ছে কি ঘূর্ণনজনিত অবস্থায় অভিকর্ষ ত্বরণ, আর এটা হচ্ছে মূল অভিকর্ষ ত্বরণ, আর এটা হচ্ছে কি পৃথিবীর কৌণিক ব্যাস, আর এই আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এখানে কস এর অনুপাত হবে, আর ল্যামডাটা হচ্ছে কি অক্ষাংশ। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি করব
ঘূর্ণনজনিত অবস্থায় জির মানটা আমরা বের করতে পারবো। দেখো এখানে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অক্ষাংশটা বের করতে পারবো, তখন এই রাশিগুলোর কি দেওয়া থাকবে, মানগুলা দেওয়া থাকবে। দেখো এই টপিকস মানে এই রাশিটা নিয়ে আমরা আরো কিছু আলোচনা বা কনসেপ্ট শেয়ার করতে পারি, সেটা একটু আমরা একটু খেয়াল করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব বিভিন্ন অঞ্চলে ঘূর্ণনের জন্য জি প্রাইম এর মান। বিভিন্ন বলতে দেখো এটা যদি পৃথিবী হয়, এখানে দুইটা অঞ্চল আমরা একটু ইন্ডিকেট করি, একটা হচ্ছে বিষুবীয় অঞ্চল আর একটা হচ্ছে কি মেরু অঞ্চল। অর্থাৎ বিষুবীয় রেখার দিকে যে অঞ্চল সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, আর মেরুতে যে অঞ্চল সেটা হচ্ছে কি মেরু অঞ্চল। আবার দেখো এখানে ধরো এখানে আমরা একটা ডাইমেনশন আঁকলাম, এই যে এখানে ধরো কি অক্ষাংশ কত 30 ডিগ্রি, তাহলে অক্ষাংশ 30 ডিগ্রি, এখানে মানে কি এটা পুরোটাতেই কত ডিগ্রি 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি মানে কি এটা পুরোটাতেই কি 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, আর এটা হচ্ছে কত 90 ডিগ্রি। কারণ আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, অক্ষাংশের মান কত থাকে 0 থেকে কত 0 থেকে 90 ডিগ্রি, এটাই হচ্ছে অক্ষাংশের মান। এখন আমরা দেখো দুটো অঞ্চল আমরা এখানে নির্ধারণ করলাম, একটা হচ্ছে মেরু অঞ্চল আর একটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই ক্ষেত্রে মেরু অঞ্চল অর্থাৎ কোথায় এটা না, তো এখানে অক্ষাংশ হবে সর্বোচ্চ কত 90 ডিগ্রি, এটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হয় যে মেরু অঞ্চলে অক্ষাংশ সর্বোচ্চ কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে দেখো মেরু অঞ্চলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে মেরুতে ঘূর্ণনজনিত কারণে অভিকর্ষ ত্বরণের মান কিরকম হবে, G4 অর্থাৎ মেরুতে G প্রাইম মানে কি ঘূর্ণনজনিত কারণে G অভিকর্ষ ত্বরণ, তাহলে এটা হবে কি মূল G থেকে ওমেগা স্কয়ার আর cos স্কয়ার 90 এটা কি বাদ যাবে। এক্ষেত্রে দেখো আমরা জানি cos 90 ডিগ্রি মান হচ্ছে কত, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, লাভ থাকে কত শুধু G। তাহলে এই জিনিসটা থেকে আমরা কি বুঝলাম, এটা থেকে G4 = G, অর্থাৎ মেরুতে অভিকর্ষ স্তরের উপর ঘূর্ণনের কি থাকে না কোনো প্রভাব থাকে না, যার ফলে মেরুতে ঘূর্ণনজনিত কারণে জির মান যেটা হবে স্থির অবস্থার জির মানটা সেটাই। এটা কিন্তু একটা অনুদানমূলক প্রশ্ন আসতে পারে যে দেখাও যে মেরুতে অভিকর্ষ মানে পৃথিবীর ঘূর্ণনের উপর অভিকর্ষ স্তরের কোনো প্রভাব থাকে না। তাহলে আমরা এই অংশটা দিয়ে কিছুটা লিখে দিলে এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। দেখো পরবর্তী হচ্ছে কি বিষুবীয় অঞ্চল। তাহলে বিষুবীয় অঞ্চল কোনটা, যে অঞ্চলগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চল, তাহলে এখানে অক্ষাংশ কত হবে 0 ডিগ্রি, এটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে বিষুবীয় অঞ্চলে অক্ষাংশ কত ডিগ্রি, এই যে অক্ষাংশ কত ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কি হবে জি ইকুয়েটর অর্থাৎ বিষুবীয় অঞ্চলে ঘূর্ণনজনিত কারণে জি মান কি হবে এই জি থেকে ওই যে আগের ইকুয়েশন, তাহলে এখানে কত ডিগ্রি হবে অক্ষাংশটা 0 ডিগ্রি, আর আমরা জানি cos 0 সমান কত 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে কত 1, তাহলে এখানে আমরা কি পাবো, এখানে যদি 1 বসাই তাহলে কি থাকবে g - ওমেগা স্কয়ার আর, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে ঘূর্ণনজনিত কারণে g এর মান হচ্ছে মূল g থেকে এই অংশটা বাদ যাবে। ঠিক আছে, এখন দেখো এখানে একটা প্রশ্ন হতে পারে এরকম যে দেখাও যে বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ঘূর্ণনের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ। কেন এই কথাটা কেন বলছে, দেখো যে cos এর লিমিটেশন যদি আমরা একটু দেখি, cos 0 ডিগ্রি মানে হচ্ছে কিন্তু সর্বোচ্চ 1 এর উপর কিন্তু cos এর কোনো মান নাই, তো সেই ক্ষেত্রে আমরা যদি 0 এর চেয়ে যদি বাড়াবে কমাই তখন কিন্তু এর মানটা আরো হ্রাস পাবে বেশি। তাহলে এক্ষেত্রে বোঝাচ্ছে কি বিষুবীয় অঞ্চলে ঘূর্ণনজনিত কারণে জি মানের মধ্যে কি আছে প্রভাব আছে। তাহলে এই ব্যাখ্যাটা আমরা এই প্রশ্নে যদি আসে অনুদানমূলক প্রশ্নে, তাহলে কিন্তু আমরা এই অংশটা দিয়ে কিন্তু এই ব্যাখ্যাটা দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে ঘূর্ণন আর একটা হচ্ছে কি আকার। তাহলে ঘূর্ণনের কারণে জি এর অভিকর্ষ ত্বরণ জি এর মানে তারতম্য মোটামুটি আমরা এতটুকু অংশে বুঝতে পারলাম। এখন দেখো আর অল্প একটু আছে, দেখো আকারজনিত কারণে। আকারজনিত কারণে কিরকম হবে দেখো, এই যে আকার জনিত কারণ বুঝবো আমরা এইভাবে, দেখো এই যে এখানে ব্যাসার্ধটা আর না, এখানে ব্যাসার্ধ আর, তবে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ আর এর মান কি থাকে বেশি থাকে, বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ আর এর মানটা বেশি থাকে তার চেয়ে মেরু অঞ্চলে আর এর মানের চেয়ে, অর্থাৎ এটা যদি আমরা এইভাবে লিখি দেখো, তাহলে এটা হচ্ছে কিসের কারণে আকারজনিত কারণে, আকারজনিত কারণেও কি হয় জি প্রাইমের মানে তারতম্য ঘটে। তাহলে আমরা কি দেখতেছি দেখো,
মেরুতে আর ছোট, মেরুতে আর কি বিষুবীয় আর হচ্ছে ছোট। তাহলে আমরা কি জানি দেখো যে জি সমান আমরা কি পাইতাম, জি এম বাই আর স্কয়ার। তাহলে জি এর সাথে আর সম্পর্কটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর এর মান যত বেশি হবে জির মান তত কমবে, আর এর মান যত বেশি হবে জির মান তত কমবে। দেখো এক্ষেত্রে আর এর মানটা যদি কি হয় বিষুবীয় অঞ্চলে বেশি হয় তাহলে সেক্ষেত্রে জি এর মানটা বিষুবীয় অঞ্চলে কম, আবার এই যে মেরু অঞ্চলে যদি আর এর মানটা যদি কম হয় সেক্ষেত্রে মেরু অঞ্চলে জির মানটা কি হবে বেশি হবে। এই হচ্ছে আমাদের ভিন্ন অক্ষাংশের ক্ষেত্রে ঘূর্ণন এবং আকারজনিত কারণে জি এর মানের তারতম্য। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশগুলো তোমরা নিজেরা বাসায় কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে কিছুটা হলে সফলতা পাওয়া যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো। আল্লাহ হাফিজ।